দেখতেও সময় পেনে কে কে দিছে না দিছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজার দিন তো ওই জন্য দিনে ক্লাস দিলাম, রাতে তো নেওয়া সম্ভব না। আমরা একটু পর শুরু করবো, আপনারা একটু ওয়েট করেন। খাতায় তো নাম তো এখন তো উঠানোর টাইম নেই, আমি ওই খাতায় ওই অ্যাপ্লিকেশন থাকলে নামটা তুলে ফেলবো, বুঝছেন? সজিত স্যারের সাথে তো আপনার কথা হয়, তাহলে আমি আপনার নাম্বারটা একটু রাখি, ফোন দিবানি রাত্রে সন্ধ্যার পরে ফ্রি হইলে আপনি স্যারের কাছে জিজ্ঞাসা। হ্যাঁ, স্যারের নাম্বারটা একটু বলুন। 01 ভাই, হ্যাঁ নাম্বারটা একটু বলুন। 091239904 09123 আচ্ছা, আমরা ক্লাস শুরু করি তাহলে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি ফোন দিবানি। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আমরা গতদিন এই যে এই পর্যন্ত পড়েছিলাম মোড অফ অ্যাকশন অফ নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, সেল বায়োলজি পড়তেছি আগে, আজকে সেল বায়োলজি নেই। আজকে আমরা দেখেন, আমরা সেদিন দেখেছিলাম যে টাইপস অফ সিগন্যালিং মলিকুল। সিগন্যালিং মলিকুল তাদের কেমিক্যাল নেচার অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়েছে দেখেন তো, এখানে কত ভাগে আছে ভাগ? 5 ভাগে। তো আমরা গতদিন স্টেরয়েড হরমোন এবং নাইট্রিক অক্সাইড পড়েছি। তো আজকে আমরা পেপটাইড হরমোনস এন্ড গ্রোথ ফ্যাক্টর, নিউরোট্রান্সমিটারস এবং ইকোসানয়েডস পড়বো, যে এরা কি এবং কি ধরনের কাজ করে এবং কিভাবে কাজ করে। তো প্রথমত আমরা পেপটাইড হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরস নিয়ে আলোচনা করি। দেখেন, the widest variety of signaling molecules in animals are peptides, ranging in size from only a few to more than 100 amino acid. দেখেন, পেপটাইড বলতে এখানে প্রোটিন বোঝানো হচ্ছে। যে সমস্ত সিগন্যালিং মলিকুলের কেমিক্যাল নেচার হচ্ছে প্রোটিন, ফ্যাক্টর হিসেবেও কাজ করে। তো পেপটাইড হরমোনই সবচেয়ে বেশি সিগন্যালিং মলিকুল হিসেবে কাজ করে। এটা ওই জন্য বলছে দি ওয়াইডেস্ট ভ্যারাইটি অফ সিগন্যালিং মলিকুলস ইন অ্যানিমালস আর পেপটাইডস। এই পেপটাইডসটা অনেক ছোট হইতে পারে, এখানে কয়েকটা অ্যামিনো অ্যাসিডও থাকতে পারে এবং অনেকগুলো অ্যামিনো অ্যাসিডও থাকতে পারে। এরপরে আসি, দিস গ্রুপ অফ সিগন্যালিং মলিকুলস ইনক্লুডস পেপটাইড হরমোনস, নিউরোপেপটাইডস অ্যান্ড এ ডাইভার্স অ্যারে অফ পলিপেপটাইড গ্রোথ ফ্যাক্টরস। ওয়েল নোন এক্সাম্পল, কিছু এক্সাম্পল দিয়েছে পেপটাইড হরমোনে। দেখেন, ইনসুলিন, গ্লুকাগন, তারপরে হরমোনস প্রডিউসড বাই পিটুইটারি গ্ল্যান্ড যেমন গ্রোথ হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন অ্যান্ড আদার্স। ঠিক আছে, তাহলে পেপটাইড হরমোনস সম্পর্কে আমরা পড়তেছি। আরেকটা কি বলছে, নিউরোপেপটাইডস আর সিক্রেটেড বাই সাম নিউরনস ইনস্টেড অফ স্মল মলিকুল নিউরোট্রান্সমিটার। তাহলে পেপটাইড হরমোন হচ্ছে ওয়াইডেস্ট ভ্যারাইটি অফ সিগন্যালিং মলিকুল, যেটা অ্যানিমেলের উপর কাজ করে। পেপটাইড হরমোন অনেক ছোট হতে পারে, যেখানে 2 বা 3টা অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, এবং অনেক বড় হতে পারে, যেখানে 100টারও বেশি অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। ওকে, পেপটাইড হরমোনের উদাহরণ এখানে বলছে, যেমন ইনসুলিন, গ্লুকাগন, তারপরে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে সমস্ত হরমোন রিলিজ হয়, যেমন গ্রোথ হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন এবং অন্যান্য যে সমস্ত হরমোন আছে, সবই পেপটাইড শ্রেণীর হরমোন। কথা কি বোঝা গেল? জি স্যার। ওকে, এখন আসি
দেখেন, some examples of peptide hormones, neuropeptide and growth factors with their function. যেমন পেপটাইড হরমোনের এখানে উদাহরণ দেওয়া আছে ইনসুলিন। ইনসুলিনের কাজ কি বলেন তো? ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করা, সেলের মধ্যে ব্লাড গ্লুকোজ যেন আপটেক হয় সেটা নিয়ন্ত্রণ করে কে? ইনসুলিন। 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 আবার গ্লুকাগন কিন্তু উল্টা কাজ করে। ইনসুলিন যেমন ব্লাড গ্লুকোজ লেভেলকে কমিয়ে দেয়, অর্থাৎ ব্লাড থেকে গ্লুকোজ সেলের মধ্যে ঢুকায়, তাহলে ব্লাডে গ্লুকোজ লেভেল কমে যায় ইনসুলিন। আর গ্লুকাগন উল্টা কাজ করে, ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয় কে? গ্লুকাগন। ঠিক আছে, এপাশ যদি দেখেন নিউরোপেপটাইডস হরমোনের কিছু উদাহরণ দেওয়া আছে। ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন কি করে? ভ্যাসোপ্রেসিন হচ্ছে আমাদের স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করে। ঠিক আছে, স্মুথ মাসেল কন্ট্রাকশন। তারপরে অক্সিডেশন কি করে? স্টিমুলেট ওয়াটার রিঅ্যাবজর্পশন বাই কিডনি। গ্রোথ ফ্যাক্টরের এখানে বলছে যেমন নার্ভ গ্রোথ ফ্যাক্টর। নার্ভ গ্রোথ ফ্যাক্টর কি করে? নিউরনসের ডিফারেন্সিয়েশন, প্রলিফারেশন, অর্থাৎ আমাদের ব্রেন যে সেল আছে নিউরনস, ঠিক আছে, তো এই ব্রেন সেলগুলোর ডিফারেন্সিয়েশন এবং সংখ্যা বৃদ্ধি ঘটায়। তারপরে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর কি করে? আমাদের বিভিন্ন ধরনের সেলের প্রলিফারেশন ঘটায়। এগুলা যদি পরীক্ষায় আসে 1-2 নম্বরের কোশ্চেনে আসবে যে ইনসুলিনের কাজ কি, গ্লুকাগনের কাজ কি। পারা যাবে না? জি স্যার। ওকে, এখন আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যে এতক্ষণ দেখলাম যে ইনসুলিন কি? একটা গ্রোথ হরমোন, সরি, ইনসুলিন একটা পেপটাইড হরমোন। আর ইনসুলিনের কাজ কি? গ্লুকোজ আপটেক করা, গ্লুকোজ সেলের মধ্যে ঢুকিয়ে দেয়, গ্লুকোজ আপটেকে সাহায্য করে, রেগুলেট করে। তো আমরা এখানে দেখব মোড অফ অ্যাকশন অফ পেপটাইড হরমোন, নিউরোপেপটাইডস এন্ড গ্রোথ ফ্যাক্টরস। বাট এখানে আমরা উদাহরণ হিসেবে নিয়েছি কি? ইনসুলিনকে, তাই না? ইনসুলিনকে আমরা কি হিসেবে নিয়েছি? এখানে উদাহরণ হিসেবে নিয়েছি যে ইনসুলিনই তো একটা গ্রোথ হরমোন, তার মানে ইনসুলিনই তো একটা পেপটাইড হরমোন। তাহলে পেপটাইড হরমোনের ফাংশন, এই পেপটাইড হরমোন কিভাবে কাজ করে, আমরা যদি ইনসুলিনের উদাহরণ দিই তাহলেই তো হচ্ছে, তাই না? তাহলে ইনসুলিন কিভাবে গ্লুকোজকে আমাদের সেলের ভিতর ঢুকায় সেটা আমরা দেখব, অর্থাৎ ঢুকিয়ে আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলকে কিভাবে কমিয়ে দেয় সেটা আমরা এখানে দেখার চেষ্টা করি। দেখেন, আমরা এখানে বলতেছি যে ইনসুলিন গ্লুকোজকে ব্লাডের মধ্যে ঢুকায়, তার মানে এই না যে ইনসুলিন গ্লুকোজকে ধরে ব্লাডের মধ্যে ঢুকিয়ে দিবে, এরকম না ব্যাপারটা। ইনসুলিন জাস্ট একটা সিগন্যাল দেয়, একটা স্টিমুলেশন দেয়, বাকি কাজ অন্য মলিকুল গুলা করে থাকে। বাট মেইন যে কাজ সেটা কে করতেছে? ইনসুলিন। কথা কি বোঝা গেল? দেখেন, প্রথম 1 নাম্বার স্টেপ দেখতে পাচ্ছেন আপনারা? 1 নাম্বার, এই যে, জি স্যার। দেখেন 1 নাম্বার স্টেপে এই যে এই নীল ব্লু কালারের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইনসুলিন। ইনসুলিনকে কাজ করার জন্য অবশ্যই আমরা বলেছিলাম রিসিপ্টর দরকার। সিগন্যালিং মলিকুলের কাজের জন্য কি দরকার? রিসিপ্টর দরকার। তার মানে কি? ফার্স্ট অফ অল ইনসুলিন বাইন্ডস টু কোথায়? এই যে ইনসুলিন রিসিপ্টরের সাথে ইনসুলিন এসে প্রথমত কি করবে? যুক্ত হবে, বাইন্ড করবে। এরপরে কি ঘটবে? এরপরে এই যে ইনসুলিন যেখানে সে বাইন্ড করলো, তাহলে ইনসুলিন একটা সিগন্যাল নিয়ে আসছে, একটা খবর নিয়ে আসছে, একটা বার্তা নিয়ে আসছে, সেই বার্তাটা ভেতরে পৌঁছাবে। ভেতরে পৌঁছানোর ফলে অনেক ধরনের ঘটনাই ঘটবে, বাট আমরা যেহেতু এখানে গ্লুকোজ রিলেটেড বা গ্লুকোজ আপটেকে কিভাবে সাহায্য করে সেই দিকে যাব। তাহলে ইনসুলিন যখন রিসিপ্টরের সাথে বাইন্ড করছে, এর ফলে আইআরএস, ইনসুলিন রিসিপ্টর সাবস্ট্রেট অ্যাক্টিভ হচ্ছে। 1 থেকে 4 আইআরএস 4 ধরনের আছে, আইআরএস 1 2 3 4। তাহলে আইআরএস 1 2 3 4 কি হচ্ছে এখানে বলেন তো? অ্যাক্টিভ হচ্ছে। বোঝা গেল? তোমার এসে ফোন দিছিলাম কি তুমি কি ক্লাসে আছো কিনা? জি স্যার। ওকে, আইআরএস 1 4 যখন অ্যাক্টিভ হচ্ছে 1 2 4, তখন কি ঘটছে? এই আইআরএস 1 2 4 আবার আরো একটা সাবস্ট্রেটকে বা আরেকটা কম্পোনেন্টকে অ্যাক্টিভ করছে বা একটা এনজাইমকে অ্যাক্টিভ করছে। তার নাম কি? PI3 কাইনেস। PI3 কাইনেস মানে কি? ফসফ্যাটাইডাইল ইনোসিটল 3 কাইনেস। তাহলে এটাকে অ্যাক্টিভ করলো। এরপরে কি ঘটনা ঘটবে? এই PI3 কাইনেস মূলত এই গ্লুকোজের রেগুলেশনের কাজটা করে। দেখেন গ্লুকোজ ট্রান্সলোকেশনের জন্য একটা ট্রান্সপোর্টার দরকার। গ্লুকোজ ব্লাড থেকে
সেলের ভিতর নিয়ে যাওয়ার জন্য কি দরকার? একটা ট্রান্সপোর্টার দরকার। ঠিক আছে, তাহলে ব্লাড থেকে সেলের ভিতর নিয়ে যাওয়ার জন্য ট্রান্সপোর্টার দরকার। এই যে PI3 কাইনেজ আমাদের সেলের মধ্যে গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে। কি আছে বলেন তো? গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে, সেটার নাম হচ্ছে GLUT4। ঠিক আছে, সেটার নাম কি? GLUT4। এই PI3 কাইনেজ আমাদের সেলের ভেতরে যে GLUT4 ছিল সেগুলোকে বাহিরে বের করে আমাদের সেল মেমব্রেনের কাছাকাছি নিয়ে আসে। কোথায় নিয়ে আসলো? এই যে GLUT4 গুলা ছিল ভেতরে, গেল কোথায়? এটা সেল মেমব্রেন না, গিয়ে সেল মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়ে গেল না? জি স্যার। হলো, ছিল কিন্তু ভিতরে, প্রথমে বাইরে ছিল না, সেল মেমব্রেনের সাথে ছিল না, ছিল ভেতরে। এই PI3 কাইনেজের সহায়তায় সে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়, যে 3 নাম্বার প্রসেস, সেটার নাম হচ্ছে এক্সোসাইটোসিস। এই এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় GLUT4 এসে সেল মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়ে গেল। যখন অ্যাটাচড হলো, তাহলে কি সেল মেমব্রেনের চলে আসছে GLUT4, আর আমাদের গ্লুকোজ আছে কোথায়? ব্লাডে, সেলের বাইরে। তখন সেই গ্লুকোজ ইজিলি এসে এই GLUT4 এর সাথে কি করতে পারে? বাইন্ড করতে পারে। বোঝা গেল? GLUT4 এর সাথে কি করতে পারে? বাইন্ড করতে পারে। আদারওয়াইজ যদি এই যে PI3 কাইনেজ না থাকতো, বা এখানে যদি ইনসুলিন যদি বাইন্ড না করতো, তাহলে কি GLUT4 এই ভেতর থেকে কি সেল মেমব্রেনে যাইতো? না স্যার। যেতে পারতো? যদি না যেতে পারতো, গ্লুকোজ কি ঢুকতে পারবে? গ্লুকোজ ঢোকার জন্য তো GLUT4 দরকার। শুরুতেই GLUT4 ছিল না এখানে। কার সহায়তায় আসছে? ইনসুলিন, IRS124, PI3 কাইনেজ এর সম্মিলিত প্রচেষ্টায়, এক্সোসাইটোসিস প্রক্রিয়া, ট্রান্সলোকেশন প্রক্রিয়া সাহায্যে GLUT4 ভেতর থেকে বাইরে সেল মেমব্রেনে আসছে। দ্যাটস ওয়াই বাহিরের যে গ্লুকোজ গুলা ছিল সেটা এই GLUT4 এর সাহায্যে ভেতরে চলে আসতে পারলো। তার মানে কি গ্লুকোজ ব্লাড থেকে সেলের ভিতর আসলো। তাহলে কিভাবে ইনসুলিন গ্লুকোজকে ব্লাড থেকে সেলের ভেতর নিয়ে আসে, বুঝতে পারলেন? জি স্যার। শুধু আপনি রেসপন্স করছেন, আর বাকিরা বুঝতে পারতেছেন? স্যার আরেকবার বলেন। আর সবাই স্যার বুঝতে পারছেন না স্যার? আমরা পড়তেছি গ্লুকোজ, ইনসুলিন কি, ইনসুলিনের কাজ তো আমরা জানি। ইনসুলিন হচ্ছে আমাদের গ্লুকোজ লেভেলকে কমিয়ে দেয় ব্লাড থেকে। এখন কিভাবে কমায় সেটা আমরা দেখতেছি। ফার্স্ট অফ অল, ইনসুলিন আমাদের সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এর ফলে IRS 1 থেকে 4 অ্যাক্টিভ হয়, এর ফলে PI3 কাইনেজ অ্যাক্টিভ হয়, এর ফলে আমাদের ভেতরে ব্লাড সেলের ভেতরে যে GLUT4 ছিল, অর্থাৎ গ্লুকোজ ট্রান্সপোর্টার, যেটা ছাড়া গ্লুকোজ সেলের ভেতর ঢুকতে পারবে না, সেই GLUT4 গুলাকে সে সেলের ভেতর থেকে কোথায় নিয়ে গেল? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় সেল মেমব্রেনে নিয়ে আসলো স্যার। মেমব্রেনে নিয়ে গেল। যখন সেল মেমব্রেনে নিয়ে যাচ্ছে, এই গ্লুকোজ তো সেল মেমব্রেনের বাইরে আছে, তখন গ্লুকোজ ইজিলি এসে এখানে বাইন্ড করে ভিতরে ঢুকতে পারছে। যদি এই ঘটনাগুলো না ঘটতো, ইনসুলিন যদি না থাকতো, এই GLUT4 কি বাইরে যাইতো? সেল মেমব্রেনের কাছে যাইতো? না স্যার, এগুলো মেসেজটা পাইতো না স্যার। GLUT4 তে মেসেজটা পাইতো না স্যার। তখন GLUT4 তো ভেতরেই থাকতো, তখন তো আর গ্লুকোজ ভিতরে ঢুকতে পারতো না। GLUT4 এই সেল মেমব্রেনে আসার কারণে এই সেল মেমব্রেনের এই ট্রান্সপোর্টারকে ইউজ করে গ্লুকোজ ভিতরে ঢুকতে পারছে। এখন আসি নিউরোট্রান্সমিটারের কথায়। ঠিক আছে, নিউরোট্রান্সমিটার কি? দেখেন, নিউরোট্রান্সমিটারও এক ধরনের হরমোন, নিউরো সিগন্যালিং মলিকুলস। এটা কি করে? ক্যারি সিগন্যালস বিটুইন নিউরনস অর ফ্রম নিউরনস টু আদার টাইপস অফ টার্গেট সেল। এখন দেখেন, আমাদের ব্রেন কিন্তু আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, তাই না? তো আমাদের পুরো বডি জুড়ে নার্ভ সেল আছে, ঠিক আছে? এই সব নার্ভ সেল আছে, এই নার্ভ আমাদের ব্রেনে নার্ভ সেল আছে, ঠিক আছে? এই নার্ভ সেল কি করে? নার্ভ সেল মানে নিউরনকে বোঝানো হচ্ছে। তো এই যে খবর আদান প্রদান, সিগন্যাল আদান প্রদানের জন্য নার্ভ সেলের মধ্যে কিন্তু নিউরোট্রান্সমিটার নামক সিগন্যালিং মলিকুল ইউজ করা হয় বা ইউজ হয় আর কি। তাহলে নিউরোট্রান্সমিটারই এক ধরনের সিগন্যালিং মলিকুল যারা সিগন্যালকে একটা নিউরন থেকে অন্য নিউরন অথবা একটা নিউরন থেকে অন্য ধরনের সেলের কাছে পৌঁছে দেয়। They are diverse group of small hydrophilic molecules including acetylcholine, যেমন নিউরোট্রান্সমিটারের উদাহরণ এখানে বলা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, ডোপামিন,
তারপরে এপিনেফ্রিন, সেরোটোনিন, হিস্টামিন, গ্লুটামেট, গ্লাইসিন, তারপরে হচ্ছে গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড, এগুলা হচ্ছে নিউরোট্রান্সমিটারের উদাহরণ। The release of neurotransmitter is signaled by the arrival of an action potential at the terminus of the neuron. নিউরনে অ্যাকশন পটেনশিয়াল সিগন্যাল যখন আসবে, ঠিক আছে, নিউরনের যে টার্মিনাস আছে, টার্মিনাস মানে একটা প্রান্ত, নিউরনের যে প্রান্তে যদি অ্যাকশন পটেনশিয়াল, এক ধরনের সিগন্যাল, ইলেকট্রিক সিগন্যাল, ঠিক আছে, আমাদের নার্ভ সেলগুলা ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কাজ করে। এই ইলেকট্রিক সিগন্যাল যখন, এই ইলেকট্রিক সিগন্যালকে অ্যাকশন পটেনশিয়াল বলা হচ্ছে। অ্যাকশন পটেনশিয়াল যখন আমাদের নিউরনে আসছে, একটা সিগন্যাল যখন আসছে, তখন নিউরন কি করছে, নিউরোট্রান্সমিটার গুলা রিলিজ করে দিচ্ছে, ঠিক আছে। তখন সেই নিউরোট্রান্সমিটার খবরটা নিয়ে আরেকটা নিউরনের কাছে পৌঁছে দিচ্ছে, ঠিক আছে। দেখেন এখানে ইজিলি বুঝতে পারবেন, দেখেন এই যে এটা একটা নিউরন, উপরে দেখতে পাচ্ছেন, এই যে এইটা একটা নিউরন, নিচে আরো একটা নিউরন। তো সিগন্যাল তো একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পাস হবে। কিভাবে হয় দেখেন, ফার্স্ট অফ অল যখন একটা অ্যাকশন পটেনশিয়াল এই নিউরনের টার্মিনাসে আসে, প্রান্তে আসে, সেই অ্যাকশন পটেনশিয়ালের রেসপন্স হিসাবে মূলত নিউরোট্রান্সমিটারটা রিলিজ হয়। তো নিউরোট্রান্সমিটার এই যে নরমালি কোথায় আছে, এই যে এরকম ক্লেফট বা পকেট, নিউরনের মধ্যে এরকম পকেট আকারে, পকেটের মধ্যে কি থাকে, থলির মধ্যেই নিউরোট্রান্সমিটার গুলা জমা থাকে। তো যখন সিগন্যাল আসে তখন এই নিউরোট্রান্সমিটার গুলা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কি হয়ে গেল দেখেন তো, এখানে বের হয়ে গেল না? জি স্যার, রিলিজ হয়েছে, বের হয়ে রিলিজ হয়ে গেল। এই যে এই মাঝের যে অংশ, একটা নিউরনের শেষ প্রান্ত এবং আরো একটা নিউরনের প্রথম প্রান্তের মধ্যে একটা ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন না, এই যে ফাঁকা অংশ, জি স্যার, এই ফাঁকা অংশটাকে বলা হয় সিন্যাপস। এই ফাঁকা অংশটাকে কি বলা হয়? সিন্যাপস। তার মানে কি, নিউরোট্রান্সমিটার রিলিজড ইনটু সিন্যাপস। নিউরোট্রান্সমিটার কোথায় রিলিজ হলো? সিনাপসের মধ্যে স্যার, সিন্যাপসে রিলিজ হলো। এই যে এই সিন্যাপসের উপরের দিকে বা সিন্যাপসের পূর্ববর্তী যে নিউরন, সেটাকে বলা হয় প্রিসিন্যাপটিক সেল বা প্রিসিন্যাপটিক নিউরন। আর সিন্যাপসের পরবর্তী যে নিউরন বা সেল, সেটাকে কি বলা হচ্ছে? পোস্ট সিন্যাপটিক নিউরন বা সেল। তো এই যে নিউরোট্রান্সমিটার গুলো কোথায় রিলিজ হলো? সিন্যাপসে রিলিজ হইলো। দেন কি ঘটবে? দেন এই নিউরোট্রান্সমিটার গুলা অবশ্যই খবরকে বা সিগন্যালকে পরের নিউরনের কাছে পৌঁছাতে হবে, তাই না? স্যার, জি স্যার, পৌঁছানোর জন্য তাকে কার সাথে বাইন্ড করতে হবে? পরের নিউরনের যে রিসিপ্টর গুলো আছে তার সাথে কি করতে হবে? বাইন্ড করতে হবে। এই যে নিউরোট্রান্সমিটার অ্যাটাচড টু দি রিসিপ্টর, দেখতে পাচ্ছেন নিউরোট্রান্সমিটার কার সাথে যুক্ত হলো? রিসিপ্টরের সাথে। এর ফলে রিসিপ্টরের সাথে যুক্ত হলো স্যার। এর ফলে ভিতরে সিগন্যাল চলে, ওই সিগন্যাল আবার এর পরের যে নিউরন আছে তাকে সিগন্যাল দিবে, সেখান থেকে আবার নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। মানে এটা একদম চেইনের মতো। এটা তো মাত্র দুইটা দেখানো হয়েছে, এটা অসংখ্য লাখ লাখ এরকম নিউরনস আছে আমাদের বডিতে, আমাদের ব্রেইনে, এইভাবে কাজ করে। স্যার, আমরা হ্যাঁ, ওই যে পরের যে সেলটা আছে এটা রিসিপ্টর আছে, কিন্তু যে সেলটা রিলিজ করতেছে আমাদের, এই যে উপরে আছে, উপরে দেখাচ্ছে না ওইটা, মানে আমরা তো just এই অংশটুকু নিচ্ছি। এই নিউরনের আরো অংশ উপরে আছে যেটা আমরা দেখাচ্ছি না আর কি এখানে, ওইটারও রিসিপ্টর আছে, সেটা তার আগের সেল থেকে নিউরোট্রান্সমিটারকে গ্রহণ করছে। বোঝা গেল? জি স্যার, জি স্যার। ওকে, এই যে এখানে বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার আমরা দেখলাম না, কোথায় গেল? এই যে হিস্টামিন, গ্লুটামেট, ডোপামিন, অ্যাসিটাইলকোলিন, সেগুলোর এখানে স্ট্রাকচার দেওয়া আছে। এগুলা পরীক্ষায় আসবে না, এমনি জাস্ট দেখানোর জন্য যে অ্যাসিটাইল, এমনি নাম আসতে পারে উদাহরণ হিসাবে, বাট স্ট্রাকচার পরীক্ষায় আসবে না। তাহলে নিউরোট্রান্সমিটার কি ক্লিয়ার কিভাবে কাজ করে? জি স্যার। এখন আসি ইকোসানয়েড। এখন আমরা পড়ব ইকোসানয়েড। ইকোসানয়েডও এক ধরনের সিগন্যালিং মলিকুলস। দেখেন, সেভারাল টাইপস অফ লিপিড সার্ভস অ্যাজ সিগন্যালিং মলিকুলস দ্যাট in contrast to the steroid hormone act by binding to cell surface receptor. দেখেন, কিছু লিপিড জাতীয় কিছু মলিকুল সিগন্যালিং মলিকুল হিসেবে কাজ করে
ঠিক আছে, স্টেরয়েড হরমোন ছাড়াও লিপিড জাতীয় কিছু কম্পোনেন্ট সিগন্যালিং মলিকুল হিসেবে কাজ করে এবং তারা সেল সারফেস রিসেপ্টরে বাইন্ড করে। The most important of these molecules are members of a class of lipids called eicosanoids. ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার হচ্ছে ইকোসানোয়েড। ইকোসানোয়েডের ডেফিনেশন হচ্ছে অক্সিডাইজড ডেরিভেটিভস অফ 20 কার্বন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কেই বলা হয় ইকোসানোয়েড। তাহলে হোয়াট ইজ ইকোসানোয়েড? ইকোসানোয়েড ইজ দি, দেখেন হোয়াট ইজ ইকোসানোয়েড? ইকোসানোয়েড ইজ দি অক্সিডাইজড derivatives of 20 carbon poly unsaturated fatty acid বা পুফা। poly unsaturated fatty acid 20 কার্বন বিশিষ্ট poly unsaturated fatty acid এর oxidized derivatives কে কি বলা হয়? ইকোসানোয়েডস। বোঝা গেল? এই লিপিডেরও এরকম চেইন আছে, 20 30 অনেক কার্বন বিশিষ্ট চেইন আছে। তো 20 কার্বন বিশিষ্ট যে পলি আনস্যাচুরেটেড লিপিড বা ফ্যাটি অ্যাসিড আছে, এটারই অক্সিডাইজড ডেরিভেটিভস কে বলা হয় ইকোসানোয়েডস। উদাহরণ দেওয়া আছে যেমন প্রোস্টাগ্ল্যান্ডিনস, প্রোস্টাসাইক্লিনস, তারপরে থ্রম্বাক্সানস, তারপরে লিউকোট্রাইনস। পরীক্ষা আসলে কিন্তু লিখতে হবে এগুলা, যে কয়েকটা ইকোসানোয়েডস এর উদাহরণ দাও। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনস, প্রোস্টাসাইক্লিনস, থ্রম্বাক্সানস এন্ড লিউকোট্রাইনস। দেখতে পাচ্ছেন? বোঝা গেল? The eicosanoids are rapidly broken down and therefore act locally. ইকোসানোয়েড হচ্ছে এমন এক ধরনের মলিকুল যারা খুব দ্রুত ভেঙে যায়, এর ফলে তারা ওই এন্ডোক্রাইন সিস্টেমের মতো কাজ করতে পারে না। এন্ডোক্রাইন সিস্টেমে একটা সেল থেকে সিগন্যালিং মলিকুল রিলিজ হয় এবং দূরবর্তী আরেকটা সেলের উপর কাজ করে, বাট ইকোসানোয়েড যেহেতু বেশিক্ষণ স্টেবল থাকে না, ভেঙে যায়, তাই তারা আর ওই এন্ডোক্রাইন সিস্টেমের সাহায্যে না কাজ করে অটোক্রাইন। অটোক্রাইন মানে কি? যে সেল থেকে রিলিজ হবে সেই সেলের উপরে কি করবে? কাজ করবে, এটা অটোক্রাইন। আর প্যারাক্রাইন হচ্ছে পাশের সেলের উপর কাজ করবে। দে স্টিমুলেট ভ্যারাইটি অফ রেসপন্সেস ইন দেয়ার টার্গেট সেল। অর্থাৎ এই ইকোসানোয়েড তাদের টার্গেট সেলের উপর বিভিন্ন ধরনের সিগন্যাল পাঠায়, ইনক্লুডিং ব্লাড প্লাটিলেট অ্যাগ্রিগেশন, ইনফ্ল্যামেশন এন্ড স্মুথ মাসেল কন্ট্রাকশন। Interestingly, the enzymes that catalyze this reaction, cyclooxygenase, is the target of aspirin and other non-steroidal anti-inflammatory drugs, NSAIDs. এখন দেখেন যে এনজাইম ইকোসানোয়েড তৈরিতে ভূমিকা পালন করে সেই এনজাইমের নাম হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস। ঠিক আছে, যে সমস্ত এনজাইমের সাহায্যে ইকোসানোয়েড তৈরি হয় তাদেরকে বলা হয় সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম। এই সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমই মূলত আমরা যে ওষুধ খাই, অ্যাসপিরিন অথবা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। শুনেন, অ্যাসপিরিন কিসের ওষুধ বলেন? ব্যথার ওষুধ। তারপর অ্যান্টি ইনফ্ল্যামেটরিও, এগুলা আপনার হচ্ছে প্রদাহ, অর্থাৎ কোথাও কোনো ইনফেকশন হইলে এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগগুলা খাইতে হয়। তো অ্যাসপিরিন বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস কিন্তু এই ইকোসানোয়েডের সিনথেসিসকে বন্ধ করে দেয়। দেখেন, সিম্পল একটা কথা বলি, এই যে দেখেন প্রোস্টাগ্ল্যান্ডিনের নাম শুনলেন না? প্রোস্টাগ্ল্যান্ডিনস। জি স্যার। প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি জানেন? প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে, আমরা যে সাপোজ কোথাও একটু ইনজুরি হইলো বা ব্যথা লাগলো, ওইখানে ব্যথা, কোথাও একটু আঘাত লাগলো, ওইখানে ব্যথা হয় কেন জানেন? এই প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, এখানে ইকোসানোয়েড রিলিজ হয়। যখন আপনি একটা জায়গায় আঘাত খাবেন বা আঘাত লাগবে, ওই জায়গার সেলগুলা কি তৈরি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে এবং আপনি ব্যথা অনুভব করেন। বোঝা গেল? তো এই যে অ্যাসপিরিন আপনি যখন খাবেন না, অ্যাসপিরিন খাইলে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরির যে প্রসেস, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরির জন্য যে এনজাইম লাগে, সেই এনজাইমের নাম কি? সাইক্লোঅক্সিজেনেস। এই সাইক্লোঅক্সিজেনেস ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে কি আর প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে? না। প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হলে আপনার ব্যথাও হবে না তখন। তাহলে কোথাও ব্যথা হইলে সেখানে কি রিলিজ হয়? বা ব্যথা হইলে না, কোথাও যদি আঘাতপ্রাপ্ত হন বা ইনজুর্ড হন, সেখানে কি রিলিজ হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন। আর প্রোস্টাগ্ল্যান্ডিনের ফলে আপনি কি পাবেন? ব্যথা, পেইন ফিল করবেন। তো আমরা পেইন
কিলার হিসাবে কি খাবো? অ্যাসপিরিন খাই। অ্যাসপিরিন কিভাবে আমাদের পেইনটাকে রিলিজ করে দেয়? কিভাবে? সে ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনঅ্যাক্টিভ করে। সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমের কাজ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করা। তাহলে সাইক্লোঅক্সিজেনেজ যদি ইনঅ্যাক্টিভ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন আর তৈরি হবে না, আপনার ব্যথাও লাগবে না। এখানে এই কথাই নিচে বলা আছে, বাই ইনহিবিটিং দি সিনথেসিস অফ খুব একটা ভালো ভিডিও বানাইতে হবে না। prostaglandins, aspirin reduces inflammation and pain. বোঝা গেল? জি স্যার। By inhibiting synthesis of thromboxane, দেখেন, aspirin also reduce platelet aggregation and blood clotting. Because of this activity, small daily doses of aspirin are frequently prescribed for prevention of stroke. এই যে অ্যাসপিরিন কিন্তু আমাদের শুধুমাত্র ব্যথানাশক ঔষধ না, এটা আমাদের ব্রেন স্ট্রোকের ক্ষেত্রেও এটা ভূমিকা পালন করে, অর্থাৎ স্ট্রোককে প্রিভেন্ট করতে। স্ট্রোক কি বলেন তো? স্ট্রোক হচ্ছে কোথায় হয়? মস্তিষ্কে রক্তক্ষরণ। কেন রক্তক্ষরণ হয়? হাই ব্লাড প্রেশারের কারণে, ঠিক আছে, বা রক্ত জমাট বেঁধে যায় ওখানে, ফলে ব্লাড আর ঠিকভাবে সার্কুলেট হইতে পারে না, অতিরিক্ত প্রেসার হয় ওই মস্তিষ্কের, ওই যে কৌশিক নালিকা অর্থাৎ ব্লাড যে ভেসেল গুলো আছে সেগুলো ছিঁড়ে যায়, ফলে ওখানে রক্তক্ষরণ হয়। এটা হচ্ছে স্ট্রোক। তো অ্যাসপিরিন কিন্তু শুধুমাত্র ব্যথানাশক না, স্ট্রোককেও প্রিভেন্ট করে, স্ট্রোককেও বাধা দেয়। কিভাবে দেয়? অ্যাসপিরিন ওই যে থ্রম্বক্সান আছে, থ্রম্বক্সান হচ্ছে এক ধরনের, দেখেন থ্রম্বক্সানও কি, এই যে দেখেন থ্রম্বক্সান কি, থ্রম্বক্সানও এক ধরনের ইকোসানয়েড। থ্রম্বক্সানের কাজ হচ্ছে আমাদের ব্লাডের যে প্লাটিলেট আছে সেগুলোকে জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে, অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কে? থ্রম্বক্সান। তো আমাদের ব্রেনে যদি রক্ত জমাট বাঁধে তাহলে সেটা স্ট্রোক না? বলেন। জি স্যার। তখন কি ঘটবে? তখন এই যে কি বলে, ওই অ্যাসপিরিন যখন আমরা খাবো না, তখন এই থ্রম্বক্সান আর তৈরি হবে না, তখন ব্লাডের প্লাটিলেট এগ্রিগেশন হবে না, এখানে স্ট্রোক প্রিভেন্ট হবে। তাহলে পরীক্ষা যদি আসে অ্যাসপিরিন কিভাবে পেইন দূর করে, কিভাবে স্ট্রোককে প্রিভেন্ট করে, পারা যাবে? এই যে এই নিচের এই 4.5 লাইন লিখলে আপনারা কিন্তু মার্কস পেয়ে যাবেন, যে অ্যাসপিরিন কিভাবে ব্যথানাশ করে এবং কিভাবে স্ট্রোককে প্রিভেন্ট করে। কথা কি বোঝা গেল? জি স্যার। ওকে, এরপরে আসি সিনথেসিস অফ ইকোসানয়েডস। কিভাবে ইকোসানয়েডস তৈরি হয় এটা অলরেডি আমরা একটু হলেও পড়েছি। দেখেন, ইকোসানয়েডস তৈরি হয় লিপিড থেকে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে। তো সেরকমই পলি আনস্যাচুরেটেড একটা ফ্যাটি অ্যাসিড যেমন ফসফোলিপিডস, এই ফসফোলিপিড থেকেই মূলত ইকোসানয়েড তৈরি হওয়া শুরু হয়েছে। ফার্স্ট অফ অল, ইকোসানয়েডস আর সিনথেসাইজড ফ্রম অ্যারাকিডোনিক অ্যাসিড। দেখেন, তাহলে সরি, ফসফোলিপিড না, মেইন ইকোসানয়েডের প্রিকারসর বা ইকোসানয়েডের কাঁচামাল যদি আমরা বলি, সেটা কি? অ্যারাকিডোনিক অ্যাসিড বা অ্যারাকিডোনেট। তাহলে ইকোসানয়েডের প্রিকারসরের নাম কি? প্রিকারসর বলতে যেখান থেকে তৈরি হয়, অ্যারাকিডোনেট বা অ্যারাকিডোনিক অ্যাসিড। এটাই এক ধরনের 20 কার্বন পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো এই অ্যারাকিডোনিক অ্যাসিড মূলত আবার ফসফোলিপিড থেকে তৈরি হয় একটা এনজাইমের সাহায্যে, যার নাম হচ্ছে ফসফোলাইপেজ A2। তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয় শুরুতে ফসফোলিপিডস থেকে ফসফোলাইপেজ A2 এনজাইমের সহযোগিতায়। Then two alternative pathways can then metabolize arachidonic acid. এই অ্যারাকিডোনিক অ্যাসিড মূলত পরবর্তীতে দুইটা প্যাথওয়ের দিকে যায়, একটা উপরে আর একটা হচ্ছে নিচে। উপরে যে প্যাথওয়ে, সেখানে লিপো অক্সিজেনেস এনজাইমের সাহায্যে লিউকোট্রাইনস নামক ইকোসানয়েড তৈরি হয়। নিচের যে প্যাথওয়ে, সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেস, এটা এক ধরনের সাইক্লোঅক্সিজেনেস এনজাইম। সাইক্লোঅক্সিজেনেস কোনো এনজাইমের নির্দিষ্ট নাম না, এটা এক ধরনের শ্রেণী। এটারই একটা উদাহরণ হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেস বা প্রোস্টাগ্ল্যান্ড সিনথেস। এই প্রোস্টাগ্ল্যান্ড সিনথেস কি জাতীয় এনজাইম? সাইক্লোঅক্সিজেনেস এনজাইম। এটার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, পরবর্তীতে প্রোস্টাসাইক্লিন তৈরি হয়, পরবর্তীতে থ্রম্বক্সান তৈরি হয় এবং অন্যান্য আরো প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়। তাহলে এই যে এই সাইক্লোঅক্সিজেনেস এনজাইমের উপরেই কে কাজ করে বলেন? অ্যাসপিরিন।
তাহলে অ্যাসপিরিন যদি এই সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমের উপর কাজ করে বা এটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়, তাহলে কি আর প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে বা থ্রম্বোক্সান তৈরি হবে? হবে না। এর ফলে আমরা ব্যথা অনুভব করব না বা আমাদের স্ট্রোকের যে ঝুঁকি সেটাও কমে যাবে। আশা করি বুঝতে পারছেন। সেল বায়োলজির ক্লাস আজকে এই পর্যন্তই। এখন আমি এনজাইম শুরু করব। তো সেল বায়োলজিতে আজকে যতটুকু ক্লাস নিলাম সেখানে কি কারো প্রবলেম আছে কোনো? না স্যার। পড়া কি বোঝা যায়? পড়া যদি মনোযোগ দেন তাহলে বুঝতে পারার কথা, কারণ এই সমস্ত পড়া যদি আপনি একটু মনোযোগ হারিয়ে ফেলেন বা অন্য কাজ করেন ক্লাস করার সময়, তাহলে কিন্তু আর ধরতে পারবেন না। এগুলা সহজ না, কঠিন। জি স্যার। এগুলাই হচ্ছে বায়োকেমিস্ট্রির মজা, ঠিক আছে? এগুলাকে যে এনজয় করতে পারবে তার কাছে বায়োকেমিস্ট্রি ভাল লাগবে, আর না হলে বিরক্ত লাগবে, ভাল লাগবে না পড়া। এগুলাই হচ্ছে বায়োকেমিস্ট্রির মজা। তাহলে এখন আমরা এনজাইমের ক্লাস নিব। এনজাইমে আমরা গতদিন কয়টা ক্লাস নিয়েছি? 2টা না? ভুলে গেছেন সব? কি একটা অবস্থা। একটা ক্লাস নিছেন তো স্যার? একটা ক্লাসের মধ্যে 2টা লেকচার পড়াইছি, বুঝেননি? ক্লাস নিয়েছি একটা, কিন্তু পড়াইছি 2টা লেকচার। আচ্ছা যাই হোক, আজকে আমরা পড়বো 3 নাম্বার লেকচার। কত? 3 নাম্বার লেকচার। 3 নাম্বার লেকচারের যে টপিক সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। গতদিন আমরা কি পড়েছি? এনজাইমের ডেফিনেশন পড়েছি, এনজাইমের ক্লাসিফিকেশন পড়েছি, কিভাবে নামকরণ করা হয়। এখন আরো ভেতরে ঢুকবো, ডিটেইলস। এনজাইম কখনোই কাজ করবে না, বা এনজাইমের কাজ করার একটা অন্যতম একটা এনজাইমের যে স্ট্রাকচার আছে, এনজাইমের স্ট্রাকচারের মধ্যে তার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাক্টিভ সাইট থাকতেই হবে, আদারওয়াইজ সেটাকে আমরা এনজাইমই বলবো না। এনজাইমের অন্যতম একটা পার্ট কি বলেন তো? অ্যাক্টিভ সাইট। তাহলে enzymes are big in size compared to substrate which are relatively smaller, অর্থাৎ সাবস্ট্রেটের তুলনায় এনজাইম অনেক বড়। Evidently a small portion of large huge enzyme molecule is directly involved in the substrate binding and catalysis. দেখেন এখানে দেখতে পাচ্ছেন এনজাইম কত বড় আর সাবস্ট্রেট কত ছোট। আর এনজাইমের এই যে লাল এই যে মার্ক করা অংশ, এটাকে কি বলা হচ্ছে? এই অংশটাকে সাবস্ট্রেট। আর এই সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইট, এই অ্যাক্টিভ সাইটে এসে কে যুক্ত হয় জানেন? সাবস্ট্রেট। তাহলে এনজাইমের যে অংশে বা এনজাইমের যে রিজিয়নে সাবস্ট্রেট বাইন্ড করতে পারে বা সাবস্ট্রেট বাইন্ড করার যে অংশ, সেটাকে কি বলবো আমরা? অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট। তাহলে হোয়াট ইজ অ্যাক্টিভ সাইট? দি অ্যাক্টিভ সাইট অর অ্যাক্টিভ সেন্টার of an enzyme represent a small region at which the substrate binds and participate in the catalysis. তাহলে একটা এনজাইমের ছোট্ট যে অংশটুকু তে সাবস্ট্রেট বাইন্ড করতে পারে সে অংশটুকুকে কি বলা হবে? অ্যাক্টিভ সাইট। ওই ক্যাটালাইসিস মানে রিঅ্যাকশন ঘটবে। তাহলে এই যে দেখেন এটা একটা এনজাইম দেখতে পাচ্ছেন না? এই যে এটা একটা বড় এনজাইম, আর লাল এই অংশটুকু হচ্ছে কি ওই এনজাইমের অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইট। তাহলে এনজাইমের তুলনায় অ্যাক্টিভ সাইট অনেক ছোট না? জি স্যার। আবার অ্যাক্টিভ সাইটে আবার কে বাইন্ড করছে? সাবস্ট্রেট। তার মানে কি অ্যাক্টিভ সাইট আর সাবস্ট্রেটের যে স্ট্রাকচার বা সাইজ সেটা কি সিমিলার? জি স্যার। তার মানে এনজাইমের তুলনায় সাবস্ট্রেট অনেক ছোট। এখন আসি salient features of active site, অর্থাৎ অ্যাক্টিভ সাইটের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরীক্ষা আসবে এখান থেকে কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, যে অ্যাক্টিভ সাইটের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখো। ফার্স্ট অফ অল, 1 নাম্বার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে the existence of active site is due to the tertiary structure of protein resulting in the 3-dimensional native conformation. অ্যাক্টিভ সাইট
এমনি এমনি তৈরি হয় না। অ্যাক্টিভ সাইট এনজাইমের যে টারশিয়ারি স্ট্রাকচার বা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, এই 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের কারণেই বা 3 ডাইমেনশনাল কনফরমেশনের কারণেই অ্যাক্টিভ সাইট তৈরি হয়। 3 ডাইমেনশন বুঝেন? 1D মানে একটাই ডাইমেনশন। যেমন আপনি সাপোজ একটা কাগজের উপর একটা ফোঁটা দিলেন বা একটা বিন্দু দিলেন, এইটার আপনি একটাই ডাইমেনশন। এটার ডাইমেনশন বলতে দিক বোঝানো হচ্ছে, ঠিক আছে? বা এটার কিভাবে বোঝাবো, এক্স অক্ষ ওয়াই অক্ষ বুঝেন না? এই যে গ্রাফে, গ্রাফ পেপারে বা কোনো এই যে গ্রাফে আপনারা তো ইয়ে করেন, ওই যে ল্যাবে বিভিন্ন ধরনের টেস্ট করেন না, ওই রেজাল্ট গুলো অনেক সময় গ্রাফ আকারে আসে না? আসে স্যার। ওইখানে দুইটা অ্যাক্সিস থাকে বা দুইটা অক্ষ থাকে, একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এরকম দুইটা ডাইমেনশন থাকলে সেটাকে 2D বলা হয়। কিন্তু আপনি যখন একটা পেপারের উপর একটা ফোঁটা দিবেন, এখানে শুধুমাত্র একটাই ডাইমেনশন, এটা 1D। তার মানে 1D যদি কোনো উদাহরণ দিতে হয় তখন আপনি বলবেন যে একটা ফোঁটা, একটা কলমের ফোঁটা, এটা হচ্ছে 1D একটা উদাহরণ। 2D এর উদাহরণ কি হতে পারে বলেন তো? 2D এর উদাহরণ হতে পারে পেপার। একটা পেপারের দুইটা অংশ আছে, একটা দৈর্ঘ্য আর প্রস্থ। উচ্চতা আছে পেপারের? পেপারের উচ্চতা নাই। একটা কাগজের পাতা পৃষ্ঠার কোনো উচ্চতা নাই, ঠিক আছে? থাকলেও এটা নেগলিজেবল। শুধুমাত্র দুইটা দিক আছে, একটা দৈর্ঘ্য এবং প্রস্থ। তো কোন স্ট্রাকচারে যদি এরকম দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা দিকই থাকে সেটাকে বলা হয় 3 ডাইমেনশন বা 3D। তো প্রোটিনের এরকম স্ট্রাকচারটা হচ্ছে 3D স্ট্রাকচার। আর এই 3D স্ট্রাকচারের কারণে এটা অনেক জটিল, কমপ্লেক্স। এই কমপ্লেক্সিটির কারণে মূলত এই এনজাইমের ভিতর অ্যাক্টিভ সাইট তৈরি হয়। দি অ্যাক্টিভ সাইট ইজ মেড আপ অফ অ্যামিনো অ্যাসিড। অ্যাক্টিভ সাইট, এনজাইম তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। অ্যাক্টিভ সাইট দিয়েও তার মানে অবশ্যই অ্যামিনো অ্যাসিড থাকবে। তো অ্যাক্টিভ সাইটে যে সমস্ত অ্যামিনো অ্যাসিড থাকে তাদেরকে বলা হয় ক্যাটালাইটিক অ্যামিনো অ্যাসিড বা ক্যাটালাইটিক রেসিডিউস, which are far from each other in linear sequence of amino acid primary structure of protein। দেখেন এই 3D স্ট্রাকচারের কারণেই মূলত অ্যাক্টিভ সাইটে যে সমস্ত অ্যামিনো অ্যাসিড থাকে তারা পরস্পরের থেকে অনেক দূরের নাম্বারে অবস্থান করে, পরস্পরের থেকে অনেক দূরের নাম্বারে অবস্থান করে। এনজাইম মানে প্রোটিন, তাহলে প্রোটিনে অ্যামিনো অ্যাসিড থাকবে, বিভিন্ন নাম্বারের অ্যামিনো অ্যাসিড থাকবে। এটা কেমনে বোঝাবো না কায়ে? আচ্ছা ওয়েট, মানে 60 হলে পাস, এই তো টোটাল 60 হলে পাস। এখানে ফরম্যাট সেট করা ছিল তো, সেটা আপনাকে ডাবল করে দিতে হবে। সিলেক্ট করে দিতে হবে। না না, ডাবল করতে হবে, যা সেটা ডাবল করতে হবে। এখানে ওখানে কি যা আছে ওটা ডাবল করবে, লিখবে সেটা তো ডাবল করবে। ফরম্যাট কি আর ফরম্যাটে আগেগুলো থেকে আসছে, আগেগুলো থেকে কিন্তু আপনি ডাবল করে আসছে। টোটাল দাও এটা রিমাইন্ডস রাখে একটা কথা বলো। আর সেটা যদি না করেন তাহলে এটা ডাবল করতে হবে। পাস দিছিলেন কত সেট করে আসছে ভাই? পাস দেখা আছে না? আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড? জি স্যার। ওকে, এনজাইম এক ধরনের প্রোটিন। তো প্রোটিন কিভাবে তৈরি হয়? অ্যামিনো অ্যাসিডের চেইন। সাপোজ এটা একটা অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড, তারপরে আরেকটা অ্যামিনো অ্যাসিড, আরেকটা, এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড মনে করেন আছে, ঠিক আছে? তো এটা একটা প্রোটিন বা একটা এনজাইম। এটা কিন্তু এনজাইমের প্রাইমারি স্ট্রাকচার। এখানে কি কোনো জটিলতা আছে, কমপ্লেক্সিটি আছে? নাই, এটা একটা এনজাইমের প্রাইমারি স্ট্রাকচার। তো সাপোজ এখানে তাহলে 1 নাম্বার অ্যামিনো অ্যাসিড থাকবে, তাই না? তারপর কত নাম্বার? 2, তারপরে হচ্ছে 3, তারপরে 4, তারপরে হচ্ছে 5, 6। সাপোজ এই এনজাইমে 7টা অ্যামিনো অ্যাসিড আছে, আর এই এনজাইমের এটা তো প্রাইমারি স্ট্রাকচার, এখানে তো অ্যাক্টিভ সাইট থাকবে না, ঠিক আছে? এটা কি স্ট্রাকচার? প্রাইমারি স্ট্রাকচার, এখানে কোনো অ্যাক্টিভ সাইট থাকবে না। কিন্তু এটা যখন টারশিয়ারি স্ট্রাকচার হবে এটা তো অনেক কমপ্লেক্স হয়ে যাবে, তাই না? টারশিয়ারি স্ট্রাকচার হলে
কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা। তাহলে আমি যদি এটাকে টারশিয়ারি বানাই, সাপোজ টারশিয়ারি করার ফলে এরকম ঘটলো স্ট্রাকচারটা। সাপোজ এটা ওই এনজাইমের কি স্ট্রাকচার বলেন তো? টারশিয়ারি স্ট্রাকচার। তাহলে তাহলে এটা 1, তাই না? 2, 3, 4, 5, 6, 7, 8 সাপোজ। তাহলে আপনি এখন যখন টারশিয়ারি স্ট্রাকচার বানালেন তখন এইটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। এটা কি? এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট এস। অ্যাক্টিভ সাইট তৈরিতে ভূমিকা পালন করছে কত নাম্বার অ্যামিনো অ্যাসিড বলেন? স্যার 3 আর 7। তাহলে মাঝখান থেকে 4, 5, 6 এগুলা কিন্তু অ্যাক্টিভ সাইট তৈরিতে ভূমিকা পালন করেনি। ওইটাই বললো যে অ্যাক্টিভ সাইট তৈরিতে যে সমস্ত লিনিয়ার অ্যামিনো অ্যাসিড থাকবে তারা পরস্পরের থেকে দূরের নাম্বারে অবস্থান করবে, তারা লিনিয়ার নাম্বার হবে না। 3 আর 7 কি লিনিয়ার নাম্বার? 3 এর পরে লিনিয়ার নাম্বার হচ্ছে 4, বাট অ্যাক্টিভ সাইট 3 এর পরে আসছে কে বলেন তো? 7 আসছে। ওইটাই বলতেছে যে এখানে হয়ে গেল। এখানে বলছে যে active site is made up of amino acid known as catalytic residues which are far from each other, অর্থাৎ ওই সমস্ত অ্যামিনো অ্যাসিড লিনিয়ার না, তারা পরস্পরের থেকে অনেক দূরে অবস্থান করে। ফর ইনস্ট্যান্স দি এনজাইম লাইসোজাইম, একটা এনজাইম যেখানে কিনা 129টা অ্যামিনো অ্যাসিড আছে, এর অ্যাক্টিভ সাইট তৈরিতে ভূমিকা পালন করতেছে 35 নাম্বার, 52 নাম্বার, 62, 63 এবং 101 নাম্বার অ্যামিনো অ্যাসিড। এরা কি লিনিয়ার না পরস্পরের থেকে দূরে দূরে অবস্থিত অ্যামিনো অ্যাসিড? দূরে দূরে অবস্থান করছে। দূরে দূরে অবস্থিত অ্যামিনো অ্যাসিড, এইটাই বুঝাইলাম এতক্ষণ। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে অ্যাক্টিভ সাইটস আর রিগার্ডেড অ্যাজ ক্লেফটস অর ক্রেভিক্স। অ্যাক্টিভ সাইট অনেকটা পকেটের মতো দেখতে, তাই না? আমরা পকেটের মতো দেখলাম না অ্যাক্টিভ সাইটকে? occupying a small region in a big enzyme molecule. The active site is not rigid in structure and shape. Active site মূলত তাদের স্ট্রাকচার এবং শেপের এটা রিজিড না। রিজিড বলতে শক্ত, ঠিক আছে? রিজিডের বাংলা হচ্ছে কি বলেন তো? নমনীয় নয়, এরকম নরম না, শক্ত। চিটচিটে। অ্যাক্টিভ সাইট কি? শক্ত না। অ্যাক্টিভ সাইট একটা নমনীয় বা ফ্লেক্সিবল একটা পার্ট। তাহলে অ্যাক্টিভ সাইটের বৈশিষ্ট্য হচ্ছে সে হবে নট রিজিড, তার মানে ফ্লেক্সিবল। অ্যাক্টিভ সাইটের স্ট্রাকচার তার মানে কি? পরিবর্তনযোগ্য, চেঞ্জ হইতে পারে। ইটস রাদার ফ্লেক্সিবল টু প্রমোট দি স্পেসিফিক সাবস্ট্রেট বাইন্ডিং, বা প্রয়োজনে অ্যাক্টিভ সাইটের স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। অ্যাক্টিভ সাইট possesses a substrate binding site and catalytic site. The substrate binds at the active site by weak non-covalent bonds. আমরা যে দেখলাম যে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে বাইন্ড করবে, তাহলে কোনো কিছু কি এমনি এমনি বাইন্ড করে? সেখানে একটা ফোর্স দরকার হয় না, সেখানে একটা বন্ধন শক্তি দরকার হয় না। তাহলে অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট কোন বন্ডের মাধ্যমে যুক্ত হয়? নন কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত হয়। Enzymes are specific in their function due to the existence of active site. তাহলে এক একটা এনজাইমের অ্যাক্টিভ সাইটের স্ট্রাকচার এক এক রকম। এই জন্য যে কোনো এনজাইমে যে কোনো রকম সাবস্ট্রেট বাইন্ড করতে পারবে না। যে কোনো এনজাইমে যে কোনো সাবস্ট্রেট বাইন্ড করতে পারবে না। দেখেন
সাপোজ এটা একটা কি এনজাইম, এটা কি এনজাইম, আর এই এনজাইমের অ্যাক্টিভ সাইট কোনটা? উপরে স্যার। এই যে এটা জি স্যার, এনজাইমের অ্যাক্টিভ উপরেরটা, জি স্যার। তো সাপোজ এখানে দুইটা সাবস্ট্রেট আছে, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। এখন এই দুইটা সাবস্ট্রেটের মধ্যে কোন সাবস্ট্রেট এই এনজাইমের সাথে যুক্ত হবে? প্রথমটা না দ্বিতীয়টা? স্যার প্রথমটা। প্রথমটা, কারণ এদের স্ট্রাকচারের কি রয়েছে, মিল আছে। তার মানে এই অ্যাক্টিভ সাইট খুবই স্পেসিফিক, সব সাবস্ট্রেটকে সে নিজের সাথে বাইন্ড করাবে না। এই জন্য কিন্তু অসংখ্য এনজাইম রয়েছে আমাদের বডিতে, ঠিক আছে, প্রায় 30,000 এনজাইম রয়েছে। এই জন্য অসংখ্য এনজাইম, এই জন্য এনজাইম তাদের কাজে স্পেসিফিক, সে চাইলেই যে কোনো সাবস্ট্রেটকে নিজের সাথে বাইন্ড করাতে পারবে না। এই জন্য এক একটা কাজের জন্য এক একটা এনজাইম এবং এক একটা সাবস্ট্রেট দরকার। সেটাই বলা হয়েছে যে অ্যাক্টিভ সাইট আর ভেরি মাচ স্পেসিফিক ইন দেয়ার ফাংশন। এখন আসি এনজাইমের স্পেসিফিসিটি, যেটা আমরা বললাম যে এনজাইম খুবই স্পেসিফিক তাদের কাজের ব্যাপারে, যে তারা যে কোনো কাজ করবে না, একটা এনজাইম একটা নির্দিষ্ট কাজই করবে একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে বাইন্ডিং এর মাধ্যমে। এনজাইমস আর হাইলি স্পেসিফিক ইন দেয়ার অ্যাকশন। The occurrence of thousands of enzymes in the biological system might be due to the specific nature of enzyme. যেহেতু এনজাইম স্পেসিফিক, একটা এনজাইম একের অধিক কাজ করে না, সেই জন্য অসংখ্য কাজ করার জন্য আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে থাউজেন্ডস অফ এনজাইম আছে। টাইপ অফ এনজাইম স্পেসিফিসিটি, এনজাইম স্পেসিফিসিটিকে কয় ভাগে ভাগ করা হয় আবার বলেন তো? 3 ভাগে। একটা স্টেরিও স্পেসিফিসিটি, রিঅ্যাকশন স্পেসিফিসিটি, আর একটা হচ্ছে সাবস্ট্রেট স্পেসিফিসিটি। ফার্স্ট অফ অল স্টেরিও, স্টেরিও বলতে স্ট্রাকচার বোঝায়। সাবস্ট্রেটের স্ট্রাকচার অনুযায়ী বা স্ট্রাকচারের কারণে যে স্পেসিফিসিটি তৈরি হয়, স্ট্রাকচারের ভিন্নতার কারণে, সেটা স্টেরিও স্পেসিফিসিটি। স্টেরিও আইসোমার্স আর মলিকুলস দ্যাট হ্যাভ দি সেম মলিকুলার ফর্মুলা এন্ড connectivity but differ in their three-dimensional arrangements of atoms. The enzymes act only on one isomer and therefore exhibit stereospecificity. Suppose এই যে দেখতে পাচ্ছেন এটা এল অ্যালানিন, সেম দুইটাই অ্যালানিন, বাট একটাকে বলা হচ্ছে এল অ্যালানিন অ্যামিনো গ্রুপ বামে থাকার কারণে, আরেকটাকে বলা হচ্ছে ডি অ্যালানিন অ্যামিনো গ্রুপ ডানে থাকার কারণে। তো দুইটাই কিন্তু সেম, তাই না? দুইটার মলিকুলার ফর্মুলা একই না? জি স্যার। কিন্তু তাদের স্ট্রাকচারে একটু ভিন্নতা আছে না? জি স্যার। এই কারণে এরা হচ্ছে পরস্পর, এদের যে স্টেরিও বা স্ট্রাকচারগত ভিন্নতার কারণে এরা কিন্তু একই এনজাইমের সাথে যুক্ত হতে পারবে না। কোনো একটা এনজাইমের সাথে হয়তোবা এল অ্যালানিন যুক্ত হতে পারবে, বাট সেখানে ডি অ্যালানিন আর যুক্ত হতে পারবে না, কারণ তার স্ট্রাকচার ভিন্ন হয়ে গেছে। একইভাবে এল টার্টারিক অ্যাসিড, এটা ডি টার্টারিক অ্যাসিড, ভিন্নতা আছে এদের স্ট্রাকচারে। যেখানে এল টার্টারিক অ্যাসিড যুক্ত হবে সেই এনজাইমের সাথে আর ডি টার্টারিক অ্যাসিড যুক্ত হইতে পারবে না। এইটাই হচ্ছে এনজাইমের স্টেরিও স্পেসিফিসিটি, অর্থাৎ সে সব ধরনের সাবস্ট্রেটকে অ্যালাউ করবে না নিজের অ্যাক্টিভ সাইডের সাথে যুক্ত হওয়ার জন্য। এই যে যেমন স্টেরিও স্পেসিফিসিটি অফ এনজাইমের উদাহরণ দেওয়া আছে, যেমন দেখেন এটা কি, এটা হচ্ছে স্টার্চ আর এটা হচ্ছে সেলুলোজ। স্টার্চের নাম শুনছেন আপনারা? স্টার্চ হচ্ছে একটা পলিসাইড যেটা আমরা বিভিন্ন খাদ্যশস্য যেমন আলু, গম, তারপরে হচ্ছে আলু, গম, শালগম, তারপরে হচ্ছে এই ধরনের ভুট্টা, এই ধরনের ফসলে আমরা স্টার্চ পেয়ে থাকি। স্টার্চ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারের অন্যতম প্রধান উদাহরণ। তো স্টার্চের মধ্যে গ্লুকোজ গুলো দেখেন, স্টার্চে অসংখ্য গ্লুকোজ থাকে, তো এখানে 3টা দেখানো হয়েছে। স্টার্চের মধ্যে গ্লুকোজ গুলো পরস্পরের সাথে আলফা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত, ঠিক আছে। আর সেলুলোজ হচ্ছে উদ্ভিদের একটা পলিস্যাকারাইড, এটা উদ্ভিদে থাকে সঞ্চিত খাদ্য, ঠিক আছে, উদ্ভিদে থাকে। এটাও এখানেও কি স্টার্চের মতো
সেলুলোজেও কি গ্লুকোজ থাকে অসংখ্য, এখানে 3টে দেখানো হয়েছে। তার মানে স্টার্চও গ্লুকোজ দিয়ে তৈরি, সেলুলোজও গ্লুকোজ দিয়ে তৈরি, বাট এদের মধ্যে একটা কি রয়েছে জানেন, একটা ভিন্নতা আছে। কি ভিন্নতা? স্টার্চের মধ্যে যে বন্ড রয়েছে বা বন্ধন রয়েছে সেটাকে বলা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ আছে স্টার্চে। আর সেলুলোজে কি লিঙ্কেজ আছে বলেন তো? বিটা 1,4 লিঙ্কেজ, বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এই জায়গায় ভিন্নতা। তাহলে স্টার্চ কেও দেখতে একই রকম, সেলুলোজ কেও দেখতে একই রকম, বাট তাদের স্ট্রাকচারাল কিছু ভিন্নতা আছে, তারা পরস্পরের স্টেরিও আইসোমার। এই জন্য এই যে একটা এনজাইম এ আলফা অ্যামাইলেজ, এই এনজাইমটা এই স্টার্চের উপর কাজ করবে, স্টার্চকে ভাঙতে পারবে, বাট এই আলফা অ্যামাইলেজ কিন্তু সেলুলোজের উপর কাজ করবে না, কারণ এখানে স্টেরিও স্পেসিফিসিটি আছে। সেলুলোজকে ভাঙার জন্য কোন এনজাইম দরকার? সেলুলেজ এনজাইম দরকার। সেলুলোজকে ভাঙার জন্য কি দরকার? সেলুলেজ এনজাইম দরকার। একই রকম দেখেন মেল্টোজে 2টা গ্লুকোজ আছে, একটা আলফা ডি গ্লুকোজ আর একটা আলফা ডি গ্লুকোজ, এবং এদের মধ্যে যে বন্ধন সেটা আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। তো মেল্টোজকে ভাঙার জন্য মেল্টেজ এনজাইম দরকার। আবার ল্যাকটোজের মধ্যেও একটা গ্লুকোজ একটা গ্যালাক্টোজ, বাট এখানের যে বন্ধন সেটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। এর ফলে ল্যাকটোজকে ভাঙার জন্য আর মেল্টেজ দিয়ে হবে না, ল্যাকটোজকে ভাঙার জন্য কি দরকার? ল্যাকটেজ দরকার। যাই হোক, রিঅ্যাকশন স্পেসিফিসিটি। দেখেন, the same substrate can undergo different reaction is catalyzed by separate enzyme. একটা একই রকম সাবস্ট্রেট বাট তারা ভিন্ন ভিন্ন রিঅ্যাকশনে অংশগ্রহণ করতে পারে, এবং ভিন্ন ভিন্ন রিঅ্যাকশনে অংশগ্রহণের জন্য তাদের উপর ভিন্ন ভিন্ন এনজাইম কাজ করে। সাপোজ দেখেন, অ্যামিনো অ্যাসিডের কথাই চিন্তা করেন। অ্যামিনো অ্যাসিড ট্রান্স অ্যামিনেজ রিঅ্যাকশন যখন অংশগ্রহণ করে তখন অ্যামিনো অ্যাসিডের উপর কোন এনজাইম কাজ করে? ট্রান্স অ্যামিনেজ এনজাইম কাজ করে। তাহলে অ্যামিনো অ্যাসিড যখন ট্রান্স অ্যামিনেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে তখন তার উপর কোন এনজাইম কাজ করছে? ট্রান্স অ্যামিনেজ। আবার অ্যামিনো অ্যাসিড যখন ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে তখন তার উপর কোন এনজাইম কাজ করছে? ডিকার্বক্সিলেজ এনজাইম। তারপরে অ্যামিনো অ্যাসিড যখন অক্সিডেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে তখন তার উপর কি কাজ করছে? অ্যামিন অক্সিডেজ। তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্রে সাবস্ট্রেট সেম। এখানে কিন্তু সাবস্ট্রেটের ভিন্নতা ছিল, বাট এইখানে কিন্তু সাবস্ট্রেট সেম, বাট প্রত্যেকটা ক্ষেত্রে রিঅ্যাকশন ভিন্ন। এই রিঅ্যাকশনের ভিন্নতার কারণে এনজাইমের যে স্পেসিফিসিটি তৈরি হয় সেটাকে কি বলা হয়? রিঅ্যাকশন স্পেসিফিসিটি। বোঝা গেল? বুঝেন নাই? জি স্যার। ওকে, ওকে, এরপরে আসি সাবস্ট্রেট স্পেসিফিসিটি। The substrate specificity varies from enzyme to enzyme. It may either absolute or relative or broad. Substrate specificity 3 প্রকার। একটা absolute substrate specificity, এখানে certain enzyme act on one substrate, যেমন গ্লুকোকাইনেজ acts on glucose to give glucose 6-phosphate and urease cleaves urea to ammonia and carbon. তাহলে কিছু নির্দিষ্ট এনজাইম শুধুমাত্র একটা সাবস্ট্রেটের উপরই কাজ করতে পারে, এটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট সাবস্ট্রেট স্পেসিফিসিটি। এরপরে আসে রিলেটিভ সাবস্ট্রেট স্পেসিফিসিটি। সাম এনজাইম অ্যাক্ট অন স্ট্রাকচারালি রিলেটেড সাবস্টেন্স। কিছু এনজাইম আছে যারা স্ট্রাকচারালি রিলেটেড বা
যে সমস্ত সাবস্টেটের স্ট্রাকচারের মধ্যে কিছুটা মিল আছে বা অনেকটা মিল আছে তাদের উপর কাজ করে। এটাকে বলা হচ্ছে গ্রুপ রিলেটিভ সাবস্টেট স্পেসিফিসিটি। তার মানে অ্যাবসলিউট কি, একটা এনজাইম একটা সাবস্টেটের উপর কাজ করবে, এটা হচ্ছে অ্যাবসলিউট। রিলেটিভ হচ্ছে একটা এনজাইম দেখতে একই রকম, স্ট্রাকচারালি একই রকম সাবস্টেটের উপর একাধিক সাবস্টেটের উপর কাজ করতে পারে। আর একটা হচ্ছে ব্রড স্পেসিফিসিটি, হচ্ছে একটা এনজাইম অনেকগুলো এনজাইম সাবস্টেটের উপর কাজ করতে পারে। এটাকে কি বলা হচ্ছে? ব্রড সাবস্টেট স্পেসিফিসিটি। কথা কি বুঝলেন? জি স্যার। আচ্ছা, আরেকটু আছে, এটা শেষ করে দিই। এখন আসি, এনজাইম যে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে রিঅ্যাকশনটাকে কমপ্লিট করছে, কিভাবে কাজ করে, এখানে কিভাবে কাজটা হয়, মেকানিজম অফ এনজাইম অ্যাকশন, সেটা আমরা দেখব। প্রথমত আমরা একটা ইন জেনারেল মেকানিজম দেখি, যেখানে কিভাবে এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়ে রিঅ্যাকশন কমপ্লিট করে এবং প্রোডাক্ট উৎপন্ন করছে। দেখেন, এই যে নীল কালারের এটা কি দেখতে পাচ্ছেন, পার্পল কালারের, এটা হচ্ছে এনজাইম। আর এটা কি এনজাইমের অ্যাক্টিভ সাইট। আর এটা কি বলেন তো? সাবস্ট্রেট। সাবস্ট্রেট এসে প্রথম ধাপে 1 নম্বর স্টেপে সাবস্ট্রেট এসে এনজাইমের অ্যাক্টিভ সাইটে যুক্ত হলো। যুক্ত হওয়ার ফলে একটা কমপ্লেক্স তৈরি হলো। সেই কমপ্লেক্সের নাম কি? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এর 2 নম্বর স্টেপ হচ্ছে সেই সাবস্ট্রেটটা ভেঙে এখানে প্রোডাক্ট উৎপন্ন হবে। তাহলে 2টা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। এটা খুবই সিম্পল একটা মেকানিজম, জেনারেল একটা মেকানিজম, যে এনজাইম ফার্স্ট অফ অল সাবস্ট্রেটের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে এবং এনজাইম পরবর্তীতে সেই সাবস্ট্রেটকে ভেঙে কিসে পরিণত করবে? প্রোডাক্টস। এটা ইন জেনারেল, এটা গেল ইন জেনারেল মেকানিজম। ঠিক আছে, সাবস্ট্রেট হতে পারে, বুঝি নাই। যে কোনো না, এটা এমনি তো নাম দেওয়া হয়েছে, এখানে কি কোনো নির্দিষ্ট নাম বলা নাই তো। যে কোনো সাবস্ট্রেট অবশ্যই হবে না, এখানে তো কোনো এনজাইমের নাম বলেনি বা কোনো সাবস্ট্রেটের নাম বলেনি। যদি এনজাইমের নাম বলতো তাহলে সাবস্ট্রেটের আলাদা নাম বলে দিত নির্দিষ্ট, বুঝছেন? আচ্ছা, ওইটা গেল সাধারণ একটা মেকানিজম, যে ওইভাবে হয়, মানে এনজাইমের মেকানিজমের কথা মাথায় আসলে যেন ওইটা মনে পড়ে, যে ওই সাধারণ এটা। এখন আসি, 3টা থিওরি আছে যে কিভাবে আসলে ঘটনাটা ঘটে। আমরা যদি মোর স্পেসিফিক্যালি যাই, এই 3টা থিওরি আছে। সেই 3টা থিওরি, একটা হচ্ছে লক অ্যান্ড কি মডেল, একটা হচ্ছে ইনডিউসড ফিড থিওরি, আর একটা হচ্ছে সাবস্ট্রেট স্ট্রেইন থিওরি। দেখেন, লক অ্যান্ড কি তালা চাবি, যেমন সব চাবি কি একটা তালার মধ্যে ঢুকবে বলেন তো? না স্যার। ঢুকলেও কি কাজ হবে? হবে না। সাবস্ট্রেট হচ্ছে একই রকম। সাবস্ট্রেটকে চাবির সাথে তুলনা করা হয়েছে আর এনজাইমকে তালার সাথে তুলনা করা হয়েছে। তার মানে এনজাইমকে সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে হলে অবশ্যই তাদের মিল থাকা লাগবে, আদারওয়াইজ কাজ হবে না। এবং এটা খুবই স্পেসিফিক একটা ব্যাপার। তাহলে according to this model, the structure and conformation of enzyme is rigid. The substrate fits to the binding site just as a key fits into a proper lock. Substrate এমন ভাবে এনজাইমের সাথে যুক্ত হয় যেন একটা চাবি একটা প্রপার তালার মধ্যে ঢুকছে। বুঝতে পারলেন? Thus, the active site of an enzyme is a rigid and pre-shaped template where only a specific substrate can bind. তাহলে এই থিওরি অনুযায়ী আমরা কি বলতে পারি? এনজাইমকে রিজিড বলতে পারি, মানে শক্ত, এবং এনজাইমের অ্যাক্টিভ সাইটকে আমরা রিজিড বলতে পারি। বোঝা গেল? জি স্যার। বাট এই মডেলের একটা লিমিটেশন কি, আমরা আগেই পড়লাম, এনজাইমের অ্যাক্টিভ সাইট ইজ নট রিজিড, দে আর ফ্লেক্সিবল। বাট এই থিওরি বা এই মডেল অনুযায়ী এনজাইমের অ্যাক্টিভ সাইটকে কি বলা হচ্ছে? রিজিড বলা হচ্ছে। সো এই 2টা বিষয় পরস্পরকে একটু মানে কন্ট্রাডিক্ট করছে, ঠিক আছে, কন্ট্রাডিকশন হচ্ছে, এরকম থাকে। এরপরে আসি ইনডিউসড ফিড থিওরি। দেখেন, অ্যাক্টিভ সাইট ইজ নট রিজিড অর প্রি-শেপড। ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে স্যার, সমস্যা নাই। ওকে, আরেকটু লাগবে 5 মিনিট। যেমন দেখেন এখানে কি ঘটছে দেখেন তো, এই সাবস্ট্রেটের একরকম স্ট্রাকচার